কেবল ম্যাকবেথ বাদ্য দেখে উনি উঠে এসে রাজুকে জড়িয়ে ধরেছিলেন অ্যান্ড উনি বলেছিলেন আই সি আই ইন্ডিয়ান ম্যাকবেথ, আই সি আই ইন্ডিয়ান ম্যাকবেথ, আই সি আই ইন্ডিয়ান ম্যাকবেথ। তখন আরিয়ানে নাটকের শেষে আমার হাতটা ধরে বললেন, আমার অ্যাক্টার্সদের জন্য আর একটা শো করা যায়, আমার অ্যাক্টার্সদের আমি এটা দেখাতে চাই। এবং উনি তারপরে একদিন সন্ধেবেলায় প্রপার আয়োজন করে আরিয়ান অনুষ্কিনের পুরো টিম, মানে থিয়েটার দুসলয়ের পুরো টিম মিলে বসে ইয়ে দেখলেন, ম্যাকবেথ আবার দেখলেন। জ্যান্ত মানুষের সঙ্গে জ্যান্ত মানুষের আদান প্রদান, সেখানে যদি জ্যান্ত মানুষের জ্যান্ত ভাইব্রেশনটাই অন্য কিছু দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সেটা থিয়েটার না অন্য কিছু হয় আর কি। একজন অ্যাক্টরকে স্কিলড হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট তার ভেতরের যে বাধাগুলো আছে সেগুলো সে যত তাড়াতাড়ি পার করে যাবে, তত সে অভিনয়টা তার ঠিক হবে, ভালো হবে, তত তাড়াতাড়ি সে তার জীবনের স্পন্দনটাকে রেজোনেট করাতে পারবে। তখন এত রাত্রি থিয়েটারের আর কাউকে জাগিয়ে কম্বল চাওয়াটা সম্ভব নয় আর কি। রাত্রিটা তো কেটে গেল। পরের দিন সকালবেলায় পুরো থিয়েটারে হইচই পড়ে গেছে, গ্রোটোস্কির ঘরের কম্বল চুরি হয়ে গেছে। মেরিকে স্যালুট। তা ইউজেনিও বলেছিলেন আমাকে, যে আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে আপনার উপরে গ্রোটোস্কির প্রভাব কী। হ্যাঁ, তখন উনি বলেছিলেন আমার উপরে একটাই মানুষের প্রভাব আছে পৃথিবীতে, সেটা হচ্ছে রামকৃষ্ণদেব। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বাড়িটা একটা তীর্থক্ষেত্রের মতো, জানিস তো, মানে সেখানে যেমন আমাদের এত ছেলে মেয়ে সবাই মিলে থাকে থেকেছে। থাকি, খাবার ভাগ করি, রাগারাগি করি, ঝগড়া করি, আনন্দ করি, কত কিছু সৃষ্টি হয়েছে ওখান থেকে। তার মানে আবার ওই বাড়িটাতে এমন এমন সব মানুষের পায়ের ধুলো পড়েছে। মানিকখাটজি সস্ত্রীক শেষ কলকাতায় যে রাত্রি কাটিয়েছেন তিনি আমার বেডরুমে ঘুমিয়েছেন। পদ্মবিভূষণ তিজান ভাই, পদ্মভূষণ নন কিন্তু পদ্মবিভূষণ তিজান ভাই মানে 7 দিন আমার বাড়িতে থেকেছেন। ওরা তো ভীষণ আন্তরিক, মানে আটপৌরে জীবনযাপন না করলে কখনো থিয়েটার শক্তিশালী হয় না। মানে যে থিয়েটার আমি করতে চাই সেই থিয়েটার শক্তিশালী হয়ই না। উড়বাঙ্গাম যখন করবো বলে আমরা ডিসাইড করলাম, তার আগে কিন্তু আমার মেঘদূত করা হয়ে গেছে। আমার মনে হলো যে সংস্কৃত নাটক না করলে ভারতবর্ষের আদি থিয়েটারের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগ তৈরি হবে না আমার। এবং ওটা থিওরিটিক্যালি জেনে কোনো লাভ নেই, কারণ চর্চা করতে হবে, করে গিয়ে দেখতে হবে কোথায় কি সংঘাত হচ্ছে, কোথায় আমি কি গ্রহণ করতে পারছি। তা তখন যখন আমি মেঘদূতম করবো বলে ঠিক করেছিলাম, তখন তো সোজা চলে গেলাম পানিকারজির কাছে। আচ্ছা, সেটাও তো একটা দুঃসাহস আর আরে কি, যে বাবা। একেবারে সোজা কমলা নারায়ণ পানিকারজির কাছে গিয়ে বলা যে আমি, এবং পানিকারজিকে আমি বললাম আমি মেঘদূতম করবো। তা উনি খুব এক্সাইটেড হলেন যে একটা ছেলে সংস্কৃত ড্রামা করতে চাইছে, সে সংস্কৃত নাটকের কথা বলছে না, একটা সংস্কৃত মহাকাব্য নিয়ে কাজ করতে চাইছে, একটা সংস্কৃত কবিতা নিয়ে কাজ করতে চাইছে। এবং আমি পূর্ব মেঘ এবং উত্তর মেঘ থেকে কয়েকটা শ্লোক বেছে এডিট করে নিয়ে গিয়েছিলাম, আর উনিও একটা সম্পাদনা করে রেখেছিলেন। ইভেনচুয়ালি দুটো একেবারে মিলে গিয়েছিল। 3 দিন ধরে উনি টানা সুর দিলেন সবকটা ইয়েতে, শ্লোকে, এবং মেঘদূতম তৈরি হলো। কিন্তু তারপরেও আমার তখনও অবধি মানে ওই একটা খোঁজ চলছিল যে ভারতবর্ষের মতন একটা মাল্টিলিঙ্গুয়াল মাল্টিকালচারাল দেশে ন্যাশনাল থিয়েটারের ল্যাঙ্গুয়েজটা কী হবে। এখন আমি বুঝি এটা সম্ভব নয়, মানে ন্যাশনাল থিয়েটার ল্যাঙ্গুয়েজ বলে কিছু হবে না আর কি। ইট হ্যাজ টু বি রিজন স্পেসিফিক, থিয়েটার হ্যাজ টু বি রিজন স্পেসিফিক। থিয়েটারকে হতেই হবে তার মাটির কাছাকাছি গন্ধে ভরপুর। তাই আমার মাটির গন্ধ আর কেরলের মাটির গন্ধ মিলবে না, তাই জন্য এটা মানে আরেকটা ট্রান্সফরমেশন হয়েছে অর্গানিক থিয়েটারে, সেটা পরে আসবো, আগেরটা বলে নাও সিরিয়াসলি। কি বলছিলাম, তুমি বলছিলে যে পানিকারজির কথা হ্যাঁ বলছিলে। হলো তখন উড়ুভঙ্গম যখন আমি করব বলে ঠিক করলাম, তখন উড়ুভঙ্গমের একটা কুডিয়াট্টামের দুটো টেক্সট হয়।
আচ্ছা একটা হচ্ছে আট্টপ্রকারম আর একটা হচ্ছে ক্রমদীপিকা। আচ্ছা তার জন্য কুটিয়াট্টম কিন্তু ক্লাসিক্যাল থিয়েটার, ফোক না। আচ্ছা, কথাখালি কুটিয়াট্টম কিন্তু ক্লাসিক্যাল, ওই যে কোডিফাইড বলে। বিকজ ইট ইজ হ্যাঁ, কোডিফাইড। হ্যাঁ, একটা যা ইচ্ছে করতে পারে না। ঠিক তাই। এবার আট্টপ্রকার প্রত্যেকটা নাটকে, ধর উড়ুগঙ্গামেরই একটা অট্টপ্রকারম আছে, একটা ক্রমদীপিকা আছে, একটা অ্যাক্টার্স ম্যানুয়াল, একটা ডিরেক্টরস ম্যানুয়াল। আচ্ছা, এবার অ্যাক্টার্স ম্যানুয়ালে নির্দেশ আছে অ্যাক্টার কত পাক গিয়ে কতবার ঘুরে কস্টিউমের কোন কোণাটা তুলে কিভাবে বসবেন, মানে ইন অল ডিটেলস অট্টপ্রকারম ক্রমদীপিকা লেখা আছে আর কি। তার মধ্যে থেকেও কিন্তু একটা তার নিজস্ব ব্রিলিয়ান্স দেখান। একজন সাধারণ পাড়ায় 2-3 দিন হলো ভারতনাট্যম স্কুল খুলে বসে আছে, আর একজন সত্যিকারের কলাক্ষেত্র থেকে শিখেছেন, শিখে এসছে, তাই তার তো একটা অনেক তফাৎ। একই তো ভারতনাট্যমই করছে, কিন্তু ভারতনাট্যমে গুণ অনেক আলাদা হয়। তফাৎ, অনেক সেরকমই তফাৎ। কুডিয়াট্টমও অ্যাক্টিংয়েও কিন্তু অভিনেতার অনেক স্কোপ আছে, কিন্তু ওই কোডিফিকেশনটার মধ্যে থেকে করতে হবে যা করার। তো তখন আমরা খুব চেষ্টা করছিলাম অট্টপ্রকারম ক্রমদীপিকা বার করতে, কিন্তু অট্টপ্রকারম ক্রমদীপিকা আমরা ইংলিশে করতে পারিনি, কারণ ওটা মালায়ালাম ভাষায়। আর ওটা চাকিয়াররা তো করেন, এখন অবশ্য চাকিয়ার কমিউনিটির বাইরেও অনেকে কুডিয়াট্টম করছেন। তা ওটা চাকিয়ার পরিবার মনে করে ওটা ওদের পারিবারিক অ্যাসেট, ওটা একজন চাকিয়ার পরিবার আর একজন চাকিয়ার পরিবারকেও দেয় না। ও বাবা, এবং একটা নাটকের দুটো অট্টপ্রকারম দুটো ক্রমদীপিকাও হতে পারে, ডিপেন্ডিং অন হুইচ মাস্টার হ্যাজ ডান ইট। হ্যাঁ, তা ওই তখন আমরা ঠিক করলাম যে আমরা ভারতবর্ষ ছানবিন করে ফেলবো একদম। ভারতবর্ষ এই প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়াবো, আর মহাভারতকে ঘিরে ভারতবর্ষে নানা প্রান্তে যে লোকনাট্য, লোকনৃত্য, লোকগান আছে সেগুলো আয়ত্ত করব। তো সেই রকম পরিক্রমাতেই ইয়াক্ষগানা শেখা। কর্ণাটকের কোস্টাল বেল্ট জুড়ে হয়, উডুপি মূল কেন্দ্র, ম্যাঙ্গালোর ওই বেল্টটাতে খুব ইয়ে হয়, ইয়াক্ষগানা হয়। আমরা দীর্ঘ সময় ইয়াক্ষগানা থেকেছি, দেখেছি, এবং ইয়াক্ষগানার মধ্যে প্রচুর নাচ গান আছে, সেটা খুব মানে কেউ আলাদা করে নাচ গানটাও নিয়ে নিতে পারে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, জানিস তো। সেটা হচ্ছে যখন আমি রাইট করছি তখন আমার একটার মঞ্চের মধ্যে ছৌ করছে, সে কিন্তু ছৌয়ের পোশাক পরে, ছৌয়ের মুখোশ পরে, প্রকৃতপক্ষে সে ছৌ করছে, ছৌটা তাকে শেখানো হয়েছে। এখন আমাদের যে অভিনেতারা যারা ছৌ শিখছে তারা কিন্তু মঞ্চে গিয়ে ছৌ করছে না। ছৌ মডার্ন অ্যাক্টিংয়ে কিভাবে সাহায্য করতে পারে, তার শরীরকে বোঝার ক্ষেত্রে কি সাহায্য করতে পারে, তার শ্বাস প্রশ্বাসকে বোঝার ক্ষেত্রে কি সাহায্য করতে পারে, সেইটা সে শিখছে। একদম। একজন ছৌ আর্টিস্ট কিন্তু ভীষণ ক্রিয়েটিভ এই জন্য যে আমরা যেমন আধুনিক থিয়েটারে ব্লকিং কম্পোজিশন করি, ছৌয়ে তো ব্লকিং কম্পোজিশন হয় না। সেরকম কোনো মহড়া আমি দেখিনি কখনো যে তুমি এখানে দাঁড়াবে, তুমি সেখানে দাঁড়াবে। মিউজিক টিমটা এক জায়গায় বসে আছে, আর উল্টো দিক থেকে মানে ডান্সার্সরা আসছে এবং পুরো মাঠ জুড়ে নাচছেন, গোল করে দর্শক বসে আছে। কোনো দর্শকের মনে হচ্ছে না যে আমি শুধু অভিনেতার পেছনটা দেখছি। একজন অভিনেতার মানে ছৌ ডান্সারের সবটাই সে দেখছে, প্রতিটা মুহূর্তে সে উপভোগ করছে, আনন্দ পাচ্ছে, কিন্তু তার কোনো ব্লকিং কম্পোজিশন নেই। এই যে নিজের শরীরকে ঘিরে একজন ছৌশিল্পীর যে প্রশিক্ষণ, ওরা সবটা বলে উঠতে পারেন না। একবার আমাদের যার কাছে ছৌ শিক্ষা ধর্নাকুড়া, আমাদের ছেলে মেয়েদের প্রাথমিকভাবে, ধনাকুড়াকে মাহাতোবাবু, তিনি তো থিওরিটিশিয়ান, তিনি ধনাকুড়াকে জিজ্ঞাসা করেছেন যে তোরা ছৌ কেন নাচিস। এবার ধনাকুড়া আমাদের বাড়িতে আসছিলেন, আমার বাড়িতে এসে ম্লান মুখে বসে আছে, খাচ্ছে না টাচ্ছে না। তো আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে খুড়া। তখন বললো, বাবা আমরা এতদিন ধরে ছৌ করছি কিন্তু একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারলাম না, ছৌ কেন নাচছি। তখন আমি ধনাকুড়াকে বলেছিলাম এরকম প্রশ্ন তোমাকে আর কেউ করলে
তুমি বলবে পলাশ গাছগুলোকে গিয়ে জিজ্ঞাসা করে এসো ওরা এত লাল ফুল কেন ফোটায়। এই প্রসেসটা এতটাই অর্গ্যানিক, মানে কিন্তু একটা প্রক্রিয়া তো আছে। অত বড় একটা ভারী মুখোশ নিয়ে ওই যে সারা রাত্রির ধরে একজন নাচছে এবং তার মধ্যে অত অ্যাক্রোবেটিক ফিটস, তাহলে তার শরীর সম্পর্কে একটা চূড়ান্ত বোঝাপড়া তার আছে। তাই তো সে হয়তো ব্যাখ্যা করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না বলে তাই হয়তো থিওরি লেখার জন্য আমার মতো মানুষকে দরকার হবে, কিন্তু এটা আছে, এটা এটা এই প্রক্রিয়াটার মধ্যে আছে। এখন যখন আমি ছৌ শিল্পীর কাছে যাচ্ছি, এখন যখন আমি কালারি প্যাট্রুর কাছে যাচ্ছি, থাংতার কাছে যাচ্ছি, কুডিয়াট্টামের কাছে যাচ্ছি, আমার নজর কিন্তু এখন ওই কুডিয়াট্টাম খানিকটা কাট পেস্ট করে আমার নাটকে ঢুকিয়ে দেওয়া নয়। সেটা একটা সময় করেছি আমি, তখন কেবলমাত্র আকর্ষিত ছিলাম, আমার মোহ ছিল ওই ফর্মগুলো দেখার পেছনে। কিন্তু এখন আমি আরো অনেক গভীরে যাত্রা করেছি, যেখান থেকে একজন অভিনেতা, একজন আধুনিক রেপার্টরির আধুনিকতম অভিনেতা অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন। একদম তাই। এবং যখন ম্যাকবেথ বাদ্য দেখছি ধরো, তখন তো তুমি ম্যাকবেথ করছো এবং তুমি ওই ফরম্যাটে করছো, এবং আই ওয়াজ মানে ভাবা যায় না, আমার এত ভালো লেগেছিল ম্যাকবেথ বাদ্য। ম্যাকবেথ বাদ্য নিয়ে আমার কনফিউশন ছিল যে ম্যাকবেথ বাদ্য কি লোকে শেক্সপিয়ার টেক্সটার সঙ্গে কানেক্ট করতে পারবে, না একটা এক্সক্লুসিভ কিছু দেখছে বলে ভাববে। এটা আমারও মনে হয়েছে এটা কি করে হয়, এটা তোমার অনেক কাজ দেখেছি, কিন্তু ওইটা দেখে ওখানে কিন্তু তুই দেখবি ম্যাকবেথ বাদ্য যদি তুই দেখিস ভালো করে, তাহলে দেখবি কোনো ফর্মকে তুই আইডেন্টিফাই করতে পারবি না। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। কুডিয়াট্টাম হচ্ছে মনে হবে না, ছৌ হচ্ছে মনে হবে না। ওইটাতে তুমি যে তোমার যে সার্চটা না, ওটার মধ্যে একটা কমপ্লিটনেসটা আমি পেলাম। আমার উরুভাঙ্গামও খুব ভালো লেগেছে, আগেও অনেক কিছু ভালো লেগেছে, কিন্তু ওইটার তুমি যে কি খুঁজছিলে, এইটা একটা পূর্ণতা। আমার মনে হয় একজন শিল্পীর একটা খোঁজের একটা পূর্ণতা কোথাও একটা। ম্যাকবেথ বাদ্য তো একাধিক ইন্টারন্যাশনাল শেক্সপিয়ার থিয়েটার ফেস্টিভ্যালে অভিনীত হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। ধর সাংহাই থিয়েটার ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে পুরনো থিয়েটার ফেস্টিভ্যাল বলা হয়, পুরনো থিয়েটারের স্কুল। সাংহাই থিয়েটার ফেস্টিভ্যালে ম্যাকবেথ বাদ্য অভিনীত হয়েছে এবং শেক্সপিয়ার স্কলার্সরা সবাই রিলেট করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন। একটা অত বড় ট্র্যাজেডি একজন অভিনয় করে, এই যে একজনও অভিনয় করে সব কটা ট্র্যাজিক কন্ট্রাডিকশনসকে সেলিব্রেট করতে পারবে, উদযাপন করতে পারবে, এই বোধটাই জন্মাতো না যদি আমি কুডিয়াট্টামকে কাছ থেকে না দেখতাম, আমি যদি কথাখালি কাছ থেকে না দেখতাম। এই যে খোঁজটা, তুমি তোমার গুরুদের কথা আগে বললাম আমি, ম্যাকবেথ বাদ্য নিয়ে তো তুমি বিভিন্ন জায়গায় গেছো, ইউজেনো বারবা দেখেছেন, ওনার সাথে তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলবে আমাকে। তারপর আরিয়ান মুশকিনের সাথে তোমাদের ওখানে গিয়ে যে করার যে অভিজ্ঞতা আর কি, এই সবটা আমি ইনফ্যাক্ট গ্রোটেস্কিকে দেখেছিলেন আমরা যখন যাচ্ছি ইউরোপে, তখন তো গ্রোটেস্কি মারা গেছেন। হ্যাঁ, কিন্তু গ্রোটেস্কির যে সবচেয়ে ক্লোজ অ্যাসোসিয়েট, মানে গ্রোটেস্কির জীবনের শেষ দিকে সব বইপত্র যার কোলাবোরেশনে লেখা, মারিও বিয়োগিনি দেখেছেন। গ্রোটেস্কির একদম মানে খুব ক্লোজ ডিসাইপল টম্যাক রডোভিচ দেখেছেন, এরা দেখেছেন। এনাদের মানে এটা একটু শেয়ার করো এই এক্সপিরিয়েন্সগুলো। ইউজেনিও তো জেনারেলি, আমি তো অনেকবার অভিনয় করেছি আমার নাটক, ইউজেনিও নাটক দেখে উঠে চলে যেতেন, পরের দিন দুপুরে ওনার সঙ্গে মিটিং হতো আমার, মানে উনি ওনার প্রতিক্রিয়া জানাতেন, এক রাত্রি সময় নিতেন। আচ্ছা। কেবল ম্যাকবেথ বাদ্য দেখে উনি উঠে এসে রাজুকে জড়িয়ে ধরেছিলেন, অ্যান্ড উনি বলেছিলেন যে আই সি আই ইন্ডিয়ান ম্যাকবেথ, আই সি আই ইন্ডিয়ান ম্যাকবেথ, আই সি আই ইন্ডিয়ান ম্যাকবেথ। সে মানে খুবই একটা অমূল্য, আমাদের জন্য একটা খুবই অমূল্য প্রতিক্রিয়া হয়েছিল। আরিয়ানা রুশকিনের জন্য খুব, মানে আরিয়ানা রুশকিনের সঙ্গে আমার মেলে কথাবার্তা হচ্ছিল যে খুব ডিসেন্ট মহিলা, ভীষণ ডিসেন্ট মহিলা। আরিয়ানা রুশকিনকে আমি লিখছিলাম যে আমি তোমার থিয়েটারে গিয়ে তোমার কাজ দেখতে চাই। তা একবার ওই রকম একটা ইউরোপ ট্রিপে উনি ডাকলেন এবং আমরা চলে গেলাম 7 দিনের জন্য। তার রাজুকে সঙ্গে নিয়ে গেলাম আমি, এবং না, ইউরোপ ট্রিপটাতে রাজু ছিল, অন্য জায়গায় ম্যাকবেথ বাদ্য শো ছিল। তখন ওনাকে বললাম যে আমরা এরকম একটা ম্যাকবেথ বাদ্য নামে একটা নাটক করি, সেই নাটকটা আপনাকে দেখাতে চাই। তা
উনি খুবই একটা মানে ক্যাজুয়াল ভঙ্গিতে বললেন যে ঠিক আছে আমি 4-5 জনকে নিয়ে দেখবো, তোমরা পরশু সকালে করতে পারবে? আর বললো হ্যাঁ পরশু সকালে। থিয়েটারটা তো বড়, খুব বড় থিয়েটার, কারণ ওটা একটা কার্তুজ কারখানা ভেঙে ওই কারখানা শেডের মধ্যে থিয়েটারটা, ওনার যে স্পেসটা, ওনার যে থিয়েটার স্পেসটা তৈরি হয়েছে, উনি থাকেন খুব ছোট্ট জায়গায় ওই থিয়েটারটার ওপরে। তা আরিয়ানা নুশকিন ওইরকম একটা ছোট্ট জায়গা বার করলেন, সেখানে মানে থিয়েটার স্পেসই না, মানে বিরাট স্পেস, আমাদের একটা ছোট্ট জায়গায়। আমরা বলেছিলাম আমাদের একটু মিউজিক বাজানোর বক্স লাগবে, সেটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। এবার ওখানে তো ইয়ে থাকেন, পবনদা মিমলুদি থাকেন, পবন দাস বাউল, পার্বতী দাস বাউল, না পবন দাস বাউল, পবন দাস বাউল, আচ্ছা আচ্ছা তো পবনদা অনেক সিনিয়র পার্বতীদের থেকে। আচ্ছা আচ্ছা পবনদা মিমলুদি এবং পবনদা মিমলুদি ওদের কিছু চেনা পরিচিত লোককে ডাকলো, আর রিয়ানে একা এসে বসলেন। আমাদের জন্য তো ওইটা হাউসফুল আর কি, নাটক দেখছেন, এটা ভারতবর্ষের কজন অ্যাক্টর কল্পনা করতে পারে বা কজন ডিরেক্টর এটা এই ভেঞ্চারটা করতে পেরেছে। তখন আরিয়ানে নাটকের শেষে আমার হাতটা ধরে বললেন আমার অ্যাক্টার্সদের জন্য আর একটা শো করা যায়, আমার অ্যাক্টার্সদের আমি এটা দেখাতে চাই। এবং উনি তারপরে একদিন সন্ধেবেলায় প্রপার আয়োজন করে আরিয়ানা নুশকিনের পুরো টিম, মানে থিয়েটার দুসলয়ের পুরো টিম মিলে বসে ইয়ে দেখলেন, ম্যাকবেথ আবার দেখলেন। দেখে এবার বুড়ি বললেন আবার আমার হাতটা ধরে যে সামনে মাসে তোমার ভিসা আছে, সামনে মাসে তোমরা আসতে পারবে, 5টা শো করো আমার এখানে, আমার যে ছোটো থিয়েটার স্পেসটা আছে ওখানে 5টা শো করো। তখন আমার এভেনচুয়ালি সেঙ্গেন ভিসা ছিল, আর আমার আর একটা লোভ ছিল, যেই সময়টা উনি আসতে বলছিলেন সেই সময় ইউজেনিও বারবা পুরো টিম নিয়ে থিয়েটার দুসলয়ের অতিথি। ও বাবা, হ্যাঁ, তাহলে একসঙ্গে ইউজেনিও বারবা, আরিয়ানা নুশকিন, জুলিয়া ভার্লে, পার্বতী দাস বাউল, সবাইকে পাবো, এই একটা লোভ কাজ করলো। আমি পয়সা কড়ির কথা না ভেবে নিজের পয়সায় প্লেনের টিকিট কেটে চলে গেলাম। পরে অবশ্য উনি 1,500 ইউরো আমাদের দিয়ে দিয়েছিলেন। 1,500 ইউরো টিকিট বিক্রি হয়েছিল কিনা আমরা জানি না, যাতে করে আমাদের প্লেন ভাড়াটা উঠে গিয়েছিল। 5টা শো হলো থিয়েটার দুসলয়তে, এবং খুব মানে সাংঘাতিক রিয়াকশন হয়েছিল। এবং যখন অডিয়ানে গেছো ওখানে তো দর্শক বেশি ছিল নিশ্চয়ই, ওখানে তো পারফর্ম করেছো তোমরা? কোথায়? অডিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে? না ওখানে, আচ্ছা তাহলে আমি ভুল জানতাম এটা। না, ওডিনে গেছি। ওডিনে তো বলছি, ওডিন থিয়েটারে, সেটা ইউজেনিও থিয়েটার। হ্যাঁ কিন্তু সেটা ফেস্টিভ্যাল না না ফেস্টিভ্যাল না, ও মানে বাই ইনভাইটেশন গিয়েছি। আচ্ছা, যেদিন সন্ধ্যাবেলা আমাদের নাটক হচ্ছে সেদিন শুধু আমাদের নাটকই হয়েছে। আচ্ছা, ইট ওয়াজ নট আ পার্ট অফ এনি ফেস্টিভ্যাল। ও আমাকে এটা ভুল বলেছে। আর ওডিন একটা ফেস্টিভ্যাল করতো সেই সময়, ওডিন উইক বলে, সেটা 1 সপ্তাহ ওডিনের অ্যাক্টার্সরা সারাদিন ধরে তাদের প্রসেস ডেমনস্ট্রেট করতো, আর সন্ধ্যাবেলা একটা করে ওডিনের নাটক দেখাতো। আচ্ছা, সেই ওডিন উইকে আমি গিয়েছি ইউজেনিয়র ইনভিটেশনে। একদম তাই। আমরা একটুখানি একটা জিনিস পেরিয়ে গেছি, মেঘদূতের কাজটা, ওটা বলতে বলতে অন্য কথায় চলে গেছে। সেটা হচ্ছে যে মেঘদূতে পানিকরজি পুরোটা ডিজাইন করে দিলেন, প্রোডাকশন ডিজাইন করেন, মানে মিউজিকটা ডিজাইন করলেন, সুর করে দিলেন, এবং সেটা তোমরা করেওছো, কলকাতাতে দেখেওছি, সব মেঘনাথ বধ দেখেছি তোমাদের। আমি বলছি যখন তুমি, তোমার সাথে তো কানহালালজির, পরবর্তীকালে তিজন বাইয়ের এবং রতন থিয়ামের, সবার সাথে তো তোমার কাজের অভিজ্ঞতা রয়েছে। কীরকম সেই, তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্ট্যান্ট, এবং সবই ইম্পর্ট্যান্ট, কিন্তু যেটা তোমার মানে ভীষণ প্রাণের কাছাকাছি, এরকম কিছু বলো এরকম। আমি কানাইলালজি এবং সাবিত্রী ইসলাম দ্বারা খুবই প্রভাবিত। আচ্ছা, আমার এটা বলতে গেলে একটু ইলাবোরেটলি বলতে হয়। আমি যখন ওই সিম্পল থিয়েটার খুঁজছি, থিয়েটারে অত্যাধিক বৈভব যখন আমাকে ক্লান্ত করছে, প্রচুর সিনেগ্রাফি, প্রচুর লাইট, প্রচুর টেকনোলজি ব্যবহার, যখন আমার মনে হচ্ছে জ্যান্ত মানুষের সঙ্গে জ্যান্ত মানুষের আদান প্রদান, সেখানে যদি জ্যান্ত মানুষের জ্যান্ত ভাইব্রেশনটাই অন্য কিছু দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়,
তাহলে আমার মনে হয় সেটা থিয়েটার না, অন্য কিছু হয় আর কি। এটা নিয়ে অন্য জনের অন্য মত থাকতেই পারে, আমি সেই মতটাকে শ্রদ্ধা করে বলছি। আমি থিয়েটার বলতে এটা বুঝি। ঠিক। আর তখন সেই রকম একটা সময় আমি দেশের নানা প্রান্তে ঘুরেছি, ফোক দেখেছি, ফোক আর্টিস্টদের সঙ্গে থেকে গেছি। সে থাকা মানে ভীষণ থাকা, ভীষণ থাকা। মানে যখন থেরেকুতু দেখতে গেলাম তামিলনাড়ুর ফোক থিয়েটার, তখন চেন্নাই থেকে 40 কিলোমিটার দূরে ওই জেলাটার নাম হচ্ছে কাঞ্জিপুরম, কাঞ্জিপুরম শাড়ি হয় না সেই, আচ্ছা। ওটা কাঞ্জিপুরম না কি এরকম একটা জেলাটার নাম। সেখানে চেইয়ার বলে একটা গ্রাম, মানে সেখানে কোনো হোটেল নেই, একটা লোকের বাড়িতে সে ঘর ভাড়া দেয়, সেখানে গিয়ে উঠলাম। আর ধোসার একটা দোকান আছে, তাছাড়া কোনো খাবার দোকান নেই আর কি। আমি পুরো 10 দিনের জন্য গিয়েছিলাম থেরাকুথু দেখবো বলে, এবং পুরো থেরাকুথুটা রেকর্ড করবো বলে। সাউথ জোন কালচারাল সেন্টার SZCC আমাকে ওটা ট্রিপটা স্পন্সর করেছিল, আমার প্লেন ফেয়ারটুকু। আর শর্ত ছিল যে ওই রেকর্ডিংটা আমি ওদের দেব। মানে আমি গিয়ে না আক্ষরিক করতে ফোন করে সীমা ঘোষকে কান্নাকাটি আরম্ভ করে, তুমি আমাকে একটু বাধা দিতে পারলে না? একদিন দুদিনের জন্য হয়, 10 দিন এমন একটা জায়গায় থাকা যেখানে একটা লোক মানে বাংলা, ইংলিশ, হিন্দি, সংস্কৃত কিচ্ছু বোঝে না, মানে আক্ষরিক অর্থে বোঝে না, এবং কোনো ভাষায় কমিউনিকেট করতে গেলে তারা তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে আর কি, আক্ষরিক অর্থে তাকায় না। কিন্তু সেই 15 দিনের 12 দিনের সেশন সেরে যখন আমি ফিরছি, তখন ওই গ্রামের লোকেরা চোখের জল ফেলেছিল, আমার চোখের জল পড়েছিল। মানে মানুষের সঙ্গে মানুষের ভাষাকে পেরিয়ে, সংস্কৃতিকে পেরিয়েও একটা কোথাও জীবনের মেলামেলি হয়, যেটা থিয়েটার শিল্পীরা পারে, সত্যি। যেটা একমাত্র থিয়েটার শিল্পীরা পারে। তা সেরকম একটা যোগাযোগ হয়েছিল। তো এই এত প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়ানো, এবং ট্যুরিস্টের মতন করে কিন্তু নয়, একেবারে হাঁটু অবধি ধুলো মেখে। একদম। তারপরে যখন আমি মানে যখন আমার ইউরোপে যাওয়া শুরু হলো, আমি যত ইউরোপিয়ান থিয়েটার দেখলাম, লন্ডনের যত থিয়েটার দেখলাম, আমি তত আমার ছৌ শিল্পীদের প্রতি আকর্ষণ আমার বাড়তে আরম্ভ করলো, তত আমার কুডিয়াট্টম শিল্পীদের প্রতি আকর্ষণ বাড়তে লাগলো, তত আমার সারা দেশের ফোক আর্টিস্টদের প্রতি আকর্ষণ। আমি একবার ইউরোপে গিয়েছি, থিয়েটার দেখেছি, আমি খুব নাটক দেখেছি জানিস তো, মানে নিজের পয়সা খরচ করে হলেও আমি 2-3 বার ইটফোকে নিজের পয়সা খরচ করে গিয়েছি। যে কেরালায় গিয়ে আমি রিচার্ড শেখনারের নাটক কেরালায় দেখেছি, আমি উজ্জয়িনীর প্রথম নাটক কেরালায় বসে দেখেছি, যেহেতু ইটফোকে ইন্টারন্যাশনাল প্লেসগুলো আসে আর কি। তো যত নাটক দেখতাম আমার কিন্তু আকর্ষণ তৈরি হতো আমার দেশজ, আমার নিজস্ব মাটির শিল্পগুলোর প্রতি। এবং যখন গ্রটস্কি সম্পর্কে আমি জানলাম, আমি গ্রটস্কি ইনস্টিটিউট দুটো জায়গায় আছে, একটা হচ্ছে পোল্যান্ডের রৎসব বলে একটা শহর আছে, রৎসলভে একটা গ্রটস্কি ইনস্টিটিউট আছে, আর ইটালিতে পন্টাডেরা বলে একটা জায়গা আছে, সেখানেও গ্রটস্কি ইনস্টিটিউট আছে। মারিও বিয়োগিনিরা কিন্তু ওই পন্টাডেরাতে থাকে। আর আমি দুটো জায়গাতেই গিয়েছি। যখন জানলাম তখন দেখলাম যে গ্রটস্কি হাইলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ইস্ট। একদম তাই, কথাকালি বিশেষ করে, তাই না? হ্যাঁ, উনি বারবার করে এসেছেন, বাউলদের সঙ্গ করেছেন, বাউলদেরকে নিয়ে গেছেন ওই দেশে, এবং খুবই অনেক কিছুর অনুপ্রেরণা গ্রহণ করেছেন আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফোক থিয়েটার থেকে। ঠিক ঠিক। এবং আর একটা জিনিস ঘটেছিল এভেনচুয়ালি, সেটা হচ্ছে যে আমি আমার যে একটা স্ট্যান্ডিং মেথোডোলজিটা, সেটা কিন্তু ইউনিক, সেটা একেবারেই আমার নিজস্ব। আমি বিশ্বাস করি যে একজন অ্যাক্টরকে স্কিলড হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট তার ভেতরের যে বাধাগুলো আছে, সেগুলো সে যত তাড়াতাড়ি পার করে যাবে, তত সে অভিনয়টা তার ঠিক হবে, ভালো হবে।
তত তাড়াতাড়ি সে তার জীবনের স্পন্দনটাকে রেজোনেট করাতে পারবে। আমি পরে দেখলাম যে গ্রোটস্কি তো এই 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 জিনিসটাকে ভায়া নেগেটিভা বলছেন। আমি যখন চর্চা করেছি ভায়া নেগেটিভা তখন জানতাম না এটাকে গ্রোটস্কি ভায়া নেগেটিভা বলেছেন। বুঝতে পেরেছি। অনেক কিছু কিন্তু পরে পরে কোয়েনসাইড করেছে। নিজে সিম্পল থিয়েটারের করছি, ফোকের খোঁজ করছি, পরে দেখছি আরে বাবা একজন ইউরোপীয় এ দেশের সে সব কিছু দেখে চলে গেছে, তার থেকে অনুপ্রেরণা নিয়েছে। আমি ইউজেনিওকে জিজ্ঞাসা করেছিলাম যে ইউজেনিও সঙ্গে তো গ্রোটস্কির একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। টুয়ার্ডস দ্য পুয়ার থিয়েটার বইটা পাবলিশ করেন ইউজেনিও, এবং পিটার বুক ওদের সকলে ওয়ার্সয় একটা কি থিয়েটার ফেস্টিভ্যালে এসেছিলেন। সেই সময় যে গ্রোটস্কি কোনো একটা নাটক করছিলেন, সে বোধহয় নাটকটার নাম মনে পড়ছে না এক্ষুনি। ইউজেনিও বারবা কিন্তু গ্রোটস্কির নাটক দেখাবে বলে ওই ইন্টারন্যাশনাল ডিরেক্টরদের নিয়ে গিয়েছিলেন ইনভাইট করে। তারপরে তো গ্রোটস্কির ওই পরিমাণ আন্তর্জাতিক খ্যাতি তৈরি হয়। এবার এখানে একটা মজার গল্প বলি, খুব মজা লাগবে তো শুনতে। সেটা হচ্ছে ওডিন থিয়েটারে আমরা মহাভারত অভিনয় করতে গেছি। বড় টিম, 7 জনের টিম। জেনারেলি থিয়েটার করতে 7 জনের টিমে তো সবাই যায় না, আর মানে বিদেশিদের আমন্ত্রণে খুব কমজনই ভারতবর্ষ থেকে থিয়েটার করতে যায়। সত্যি তাই। এনআরআই ইন্ডিয়ানসদের একদমই তাই। এনআরআইসদের আমরা গেছি স্যারের সঙ্গে দুবার, খুব একটা ভালো জায়গা। সেটাই ওটাই মনে হয়েছিল যে কোথায় গো? একটা তো হচ্ছে ফ্রান্সে বোর্দোতে গেছিলাম, ওখানকার একজন থিয়েটার ডিরেক্টর মারিচ দেখে নিয়ে গেছিলেন ওরা, আমরা 1 মাস ধরেছিলাম ওখানে। আরেকটা হচ্ছে ইপসেন ফেস্টিভ্যালে অসলোতে, যেটা আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা একটা, ওইটা দেখে বুঝেছিলাম যে ওই ভারতীয়দের লন্ডনে বা বাঙালিদের সামনে থিয়েটার করা বা বঙ্গ সম্মেলনে, ওটার মধ্যে কোনো কোনো মানে সম্মান হয়তো আছে, বাট ওইটা নেই আর কি। মানে 200 জন ফরাসি বসে দেখছে, একটা বর্ণ বাংলা বোঝে না। এবং ফরাসিরা তোমাকে আবার আমন্ত্রণ করছে নাটক করার জন্য। হ্যাঁ 100 বার। আর তোমার মতো করে কেউ করেনি, এটা তো আমি বারবার করেই বলি বাংলা থিয়েটারে অন্তত। ওইখানে গিয়েছি আমরা, মহাভারত করব, অনেক রাতে পৌঁছেছি, প্রচণ্ড ঠান্ডা। আমাদের একটা বড় ঘরে সবার আলাদা আলাদা খাট, হেনা তেনা সব শুতে দিয়েছে। দেখা যাচ্ছে যে একটা কম্বল কম পড়েছে, আচ্ছা। একটা কম্বল নেই। এবার সেই ট্রিপে মেরি ছিল, আর মেরি তো আমাদের মধ্যে সবসময় খুব ওস্তাদ এক মানুষ, স্মার্ট মানুষ। একদম। মেরি বেরিয়ে চলে গেল। খানিকটা বাদে মেরি একটা কম্বল নিয়েও এলো, কারণ তখন এত রাত্রি থিয়েটারের আর কাউকে জাগিয়ে কম্বল চাওয়াটা সম্ভব নয় আর কি। রাত্রিটা তো কেটে গেল। পরের দিন সকালবেলায় পুরো থিয়েটারে হইচই পড়ে গেছে, গ্রোটস্কির ঘরের কম্বল চুরি হয়ে গেছে। মেরিকে স্যালুট। মানে ও গেছে সামনে, গ্রোটস্কির ঘরটা খোলা পেয়েছে, কম্বলটা নিয়ে চলে এসেছে। তা এটা কিরকম জানিস তো, মানে বেলুড় মঠে গিয়ে কেউ ওই বিবেকানন্দর বালিশটা নিয়ে মাটিতে শুয়েছে, প্রায় সেরকম। তা তারপরে ওই ঘরটার যে আলোটা ছিল সেটার মানে উল্টো রেসপন্স ছিল আর কি ঘরটার সামনে, মানে গেলে নিভেছে তো ক্রস করে গেলে জ্বলবে। আচ্ছা। আর আমরা সমানে মেরির পেছনে রাখতাম যে গ্রোটস্কির ভূত তোকে তাড়া করছে। দারুণ ব্যাপার। তো ওখানে যখন করলে মহাভারত, কিরকম? খুব ভালো রেসপন্স? হ্যাঁ, খুব সাংঘাতিক রেসপন্স হয়েছে। আমরা যেখানে যেখানে মহাভারত করেছি ইউরোপে, পোল্যান্ডের রেসপন্স তো সবসময় ইউনিক। পোল্যান্ড আমার প্রাণের দেশ। অনেকে বলে পোল্যান্ড আমার সেকেন্ড হোমল্যান্ড। সত্যি আমার মনে হয় আমার জীবনের শেষ দিনগুলো যদি আমি পোল্যান্ডে কাটাতে পারি, আমি বোধহয় খুব সুখী হব। পোলিশ মানুষেরা খুব ভালো, পোলিশ খাবার খুব ভালো। ভাষাটাও শিখে নিয়েছো? ভাষাটা খুব কঠিন, রাজু একটু একটু বোঝে, আমি বুঝিও না, আমি একদম বুঝি না। তো ইউজেনিও বলেছিলেন আমাকে, যে আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে আপনার উপরে গ্রোটস্কির প্রভাব কী। হ্যাঁ। তখন উনি বলেছিলেন আমার উপরে একটাই মানুষের প্রভাব আছে পৃথিবীতে, সেটা হচ্ছে রামকৃষ্ণদেব। কি করে?
এবং উনি যে লাস্ট বইটা লিখেছেন সেটা হচ্ছে দ্য মুন রাইজেস অ্যাবাভ দ্য গ্যাঞ্জেস। দ্য মুন রাইজেস অ্যাবাভ দ্য গ্যাঞ্জেস। উনি তখন ইটালি থেকে, সম্ভবত ইটালি থেকে, ভুল বলছি না, বা নরওয়ে থেকে গাড়ি চালিয়ে ইন্ডিয়ায় চলে এসেছিলেন ওনার স্ত্রীকে নিয়ে, কথাগুলি কুরিয়ারটাম দেখবেন বলে। এবং ভারত সরকারের সঙ্গে ওনার একটা চুক্তি হয়েছিল যে ওই গাড়ি উনি এখানে ফেলে রেখে যেতে পারবেন না, গাড়ি নিয়ে ফিরতে হবে। এবং উনি কেরালার পুলিশ স্টেশন টু পুলিশ স্টেশন, কারণ একজন বিদেশি, তার সুন্দরী বিদেশি স্ত্রী, ইট ওয়াজ অলওয়েজ নট সেফ, মানে পুলিশ স্টেশনে থানার মধ্যে রাত কাটিয়েছেন, ঘুমিয়েছেন। সেই রকম স্ট্রাগল করতে করতে কেরালায় গিয়ে কথাকালি কুরিয়ারটাম দেখে এসছেন। এবং সেই এক্সপিরিয়েন্স থেকে উনি যে অ্যানথ্রোপোলজি অফ থিয়েটার বইটা লিখেছেন, অ্যানথ্রোপোলজি অফ থিয়েটারে ওনার যে কন্ট্রিবিউশন, সেখানে কিন্তু উনি একজন ভারতীয়র থেকে ভালো করে নাট্যশাস্ত্র নিয়ে বলতে পারবেন। সেটা অবশ্যই মারিওর মধ্যেও দেখেছিলাম যে নাট্যশাস্ত্র ওয়েল রেড। তারপরে মুম্বাইতে এসে গাড়িটা খারাপ হয়ে যায়, এবার উনি তো চলে যেতে পারছেন না। উনি তখন আক্ষরিক অর্থে মুম্বাইয়ের ফুটপাতে কাটিয়েছেন। বাপরে, কি সব কথা বলছো! কারণ উনি বলেছিলেন আমাকে, তুমি জানো না তোমার শহরে ভিখারি কিভাবে বিড়ি খায়, আমি জানি কিভাবে বিড়ি খায়। উনি রোজ ওইখানে শুয়ে থাকতেন রাস্তায়, ফুটপাতের ধারে, আর ভিখারিদের সঙ্গে খাবার শেয়ার করতেন। এবং একবার করে পোর্টে যেতেন, যে কোনো জাহাজ যদি ওই ভাঙা গাড়িটা নিয়ে যেতে রাজি হয়, যে জাহাজগুলো আসতো, তারপরে একটা ফাইনালি কিন্তু সরকার কোনো ব্যবস্থা করেনি? কোনো ব্যবস্থা করেনি। এবং তারপরে ওই জাহাজে একটা জাহাজকে রাজি করেন এবং ওই গাড়ি নিয়ে ওটা ডিপার্ট করেন। ফলে রামকৃষ্ণদেবের সাথে কিভাবে, মানে কিভাবে উনি ওখানকার রামকৃষ্ণ মিশন থেকে না কি? না না না, হি নিউ রামকৃষ্ণদেব অনলি থ্রু রিডিং। আচ্ছা। উনি রামকৃষ্ণদেবকে মিট করেননি কখনো। তুমি কানাইয়ালালজির সাথে এবং সাবিত্রীজির সাথে যে ঘনিষ্ঠভাবে কাজ করা তোমার এবং সীমাদিরও বোধহয়, এটা বোধহয় ডাকঘরের আগের ফেজটা না? ডাকঘর যখন তোমরা করলে তার আগের ফেজটা? না, তারপরে। তারপরে? হ্যাঁ। আচ্ছা, এটা একটু কারণ কানাইয়ালালজি একবার নাট্যশোধ লাইব্রেরি থেকে বাদল সরকারকে নিয়ে, বাদল সরকারের জন্মদিনে একটা অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানে কানাইয়ালালজি এসেছিলেন, আমিও বক্তা ছিলাম। আচ্ছা। তা কানাইয়ালালজির সঙ্গে তার আগের পরিচয়টা অল্প অল্প পরিচয় আর কি। তো সেই দিন উনি বললেন যে, মনীষ, আমার থিয়েটারে মানে কলাক্ষেত্র মণিপুরে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ হবে মেয়েদের, মেয়ে অ্যাক্টার্সদের, সীমাকে পাঠাবে? আমি বললাম যে হ্যাঁ, আমি বাড়ি গিয়ে সীমার সঙ্গে কথা বলি। তখন উনি বলে, না না, তুমি কেন কথা বলবে, আমিই যাই। তা উনি চলে এলেন। সেইগুলো না খুব, আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বাড়িটা একটা তীর্থক্ষেত্রের মতো, জানিস তো। মানে সেখানে যেমন আমাদের এত ছেলে মেয়ে সবাই মিলে থেকেছে। থাকি, খাবার ভাগ করি, রাগারাগি করি, ঝগড়া করি, আনন্দ করি, কত কিছু সৃষ্টি হয়েছে ওখান থেকে। তার মানে আবার ওই বাড়িটাতে এমন এমন সব মানুষের পায়ের ধুলো পড়েছে। মানিকখাটজি সস্ত্রীক শেষ কলকাতায় যে রাত্রি কাটিয়েছেন, তিনি আমার বেডরুমে ঘুমিয়েছেন। পদ্মবিভূষণ তিজান ভাই, পদ্মভূষণ নন কিন্তু, পদ্মবিভূষণ তিজান ভাই মানে 7 দিন আমার বাড়িতে থেকেছেন। কতবার এমনি এসেছেন, অন্য জায়গায় এসেছেন, একবার সীমার কাছে এসেছেন। আমি দেখতে পাই ইমেজেসগুলো, যে প্রচুর ঝাল খেতেন, সেই ফিশ ফ্রাই খাচ্ছেন আর সীমাকে বলছেন লঙ্কার গুঁড়ো দে। তা কানাইয়ালালজিকে নিয়েও একটা কাণ্ড হলো। কানাইয়ালালজি যখন এসেছিলেন তখন শীতের সময় আর কি। তা সীমা 2টো নলেন গুড়ের রসগোল্লা দিয়েছে। তখন কারণ আমি সীমাকে বলেছি যে ওনার খুব সুগার, 2টোর বেশি দিও না।
এবার উনি দুটো রসগোল্লা খেয়ে উসখুস করছেন আর কি। তখন সীমা বলেছে যে আপনি কি আরেকটা খাবেন? তখন উনি মাথা নাড়ছেন, আর আমি পেছন থেকে এর মাথা নাড়ছি যে দিও না সীমাকে। তখন সীমাকে বলছি, তখন উনি বলছেন নো মনীষ, নো মনীষ, নো মনীষ। তারপর আবার একটা রসগোল্লা খেলেন। এই কারণে মনে আছে ওটা ডাকঘরের পরবর্তী পর্যায়ে, তার কারণ ওই সীমা যখন ওখানে চলে গেছে কলাক্ষেত্রে 1 মাসের জন্য, সীমার কাছ থেকে তুই শুনিস ওর সাবিত্রীজির সঙ্গে থাকাটা একটা সারা জীবনের শিক্ষা। অসামান্য মানুষ সাবিত্রীজি। তা সেই সময় কেন মনে আছে যেটা ডাকঘর পরবর্তী, সেই সময় আমাদের একটা মালদা থেকে ডাকঘরের কলস এলো। আর ডাকঘরে দুটো অমল ছিল আমাদের, একটা অমল করতো সীমা। সেটা খুব কঠিন কাজ ছিল, ভীষণ কঠিন, কারণ একটা বাচ্চার কাউন্টার পার্ট করা, একটা বাচ্চার তো পিওরিটি থাকে অনেক। দেখেছি আমি। সেইটা অর্পিতা করেছিল ওই শোটা, যেহেতু ও আচ্ছা। যেহেতু সীমা ওখানে চলে গেল আর কি, চলে গিয়েছিল। তা সীমা তো অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরে এলো। আর তুমি কাজ করনি কখনো, মানে ওখানে গিয়ে যেভাবে পানিকারজির সাথে করেছো না না, সেইভাবে হয় কাজ করেছি আমরা ওই ইয়েতে, রংপুরে, আন্ডার দ্য সালট্রিজ। ও ওখানে একবার কানাইলালজি নিচের মেথডোলজি ডেমনস্ট্রেট করলেন, আচ্ছা থিয়েটার অফ দ্য আর্থ। ওইখানে থিয়েটার অফ দ্য আর্থ টার্মিনোলজিটা কয়েন্ড হলো। আচ্ছা। তখন তিনি সারা ভারতবর্ষ থেকে প্রায় 15 জন থিয়েটারের লোককে আহ্বান করেছিলেন। মানে আমার সত্যি ভাগ্য যে কানাইলালজি আমাকে সেটার জন্য ওয়ার্দি মনে করেছিলেন এবং ডেকেছিলেন। তা ওই গিয়েছিলাম আমি, তখন বোধহয় 5 দিন মতন ওখানে ছিলাম। সারা দিন রাত্রি মানে উনি এবং সাবিত্রীজি কীভাবে ওনারা কাজ করেন, অ্যাক্টার্স বডিকে ওনারা কীভাবে কনসিভ করেন, অ্যাক্টার্স বডির মধ্যে ইমোশনস কীভাবে কাল্ট করেন, ভয়েসকে নিয়ে কী কাজ করেন, এবং প্রোডাকশনস, ওই ফাঁকা হাওয়ার মানে খোলা আকাশের তলাতেই নাটকগুলো হতো, সেগুলো দেখা, তাই নিয়ে আবার ডিরেক্টরের সঙ্গে কথা বলা, সেটা একটা মানে আমার জীবনে একটা অমূল্য অভিজ্ঞতা। এক তো সারা ভারতবর্ষের থিয়েটার আর্টিস্টরা জড়ো হয়েছিল, এবং ইয়াংরাই তখন, মানে শঙ্কর ভেঙ্কটেশ্বরন এসছেন কেরালা থেকে, হ্যাঁ এরকম, মানে তখন যারা ইয়াং, সারা দেশ থেকে লোকেরা এসেছিল। শিবকুমারজি এসেছিলেন কর্ণাটকা থেকে। তা সেইটা আমার ওনার কাজটাকে কাছ থেকে দেখা, কাজটাকে কাটাকুটি করে ভেতর থেকে দেখা, পেমেন্ট করলেন একদিন ইয়ে। আর পরে যখন আমি ওনার বাড়িতে যাই, তখন আমি 1 রাত্রির মাত্র ছিলাম। মণিপুরে ওনার বাড়িতে যখন গেছিলাম তখন 1 রাত্রি ছিলাম। আর তখন মানে আমাকে সাবিত্রীজি খুব আদর দিচ্ছিলেন এই জন্য যে উনি আমাকে সামহাও একটা জামাই মতন ভাবছিলেন, যে সীমার হাজব্যান্ড, মানে আমার জন্য পায়েস করেছেন, সেটাও বললেন যে মানে সীমার হাজব্যান্ডের জন্য পায়েস করে। মানে আমার ওখানে কোনো নিজস্ব আইডেন্টিটি ছিল না আর কি, ভালো কি ভালো যেহেতু এটা। সীমা আগে গিয়ে ওখানে। আর ওরা তো ভীষণ আন্তরিক, মানে আটপৌরে জীবনযাপন না করলে কখনো থিয়েটার শক্তিশালী হয় না। মানে যে থিয়েটার আমি করতে চাই সেই থিয়েটার শক্তিশালী হয়ই না। ঠিক তাই। রতন থিয়ামজির সাথে তো তুমি ইন্টারাকশন করেছো বোধহয়। যে মানে আহ্বানে আমি ওখানে গিয়ে ম্যাকবেথ বাদ্য করেছি, থেকেছি, কাজ দেখেছি, কিন্তু কাজ করিনি কোনো। মানে যেমন পানিকাদির সঙ্গে কাজ করেছি, তিজানজির সঙ্গে কাজ করেছি, সেরকম কাজ কানাইলালজির সঙ্গেও নয়। কানাইলালজির সঙ্গে অনেক গভীরে দেখার সুযোগ পেয়েছি, যেহেতু ওই রংপুরে উনি আমাকে ডেকেছিলেন ডেমনস্ট্রেশন দেখার জন্য। এই প্রসঙ্গে হাবিব তানভীরজির নামটা করতে চাই এই জন্য যে কীরকম আমার মনে হয় একটা কোথাও মিল রয়েছে ভেতরে ভেতরে। ধরো উনি তো বিদেশ থেকে ওরকম পড়ে এসেছেন, পুরো পাক্কা সাহেব একজন, এসে উনি ওইভাবে ছত্তিশগড়ে ওদেরকে নিয়ে কাজ করছেন এবং সেটা একটা খুব আধুনিক থিয়েটার করছেন।
তো তুমি কিভাবে মানে তোমার ওপর কি ওনারও কোনো প্রভাব আছে তুমি মনে করো? না, আমার নিজের যেহেতু একটা ছত্তিশগড়ের সফর আছে, আচ্ছা আমি ছত্তিশগড়ের ফোক আর্টের ওপর আমার মিনিস্ট্রি অফ কালচারের সিনিয়র ফেলোশিপটা আচ্ছা করেছিলাম। আচ্ছা যার ফলে আমি ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছি আর কি। শুধু তিজানজি নয় আর কি, শান্তিবাই চেলাক, পুনারাম নিসাদজি, ঝাড়রাম দেবাঙ্গনজির নাতি, এদের সকলের সাথে আমার খুব আত্মীয়তা ছিল। তাতে করে এখন আর হাবিবজি নেই, এই কথাটা হয়তো বলাটা ঠিক নয়, কারণ ওনার আত্মপক্ষ সমর্থন করার জন্য তো কেউ নেই এই মুহূর্তে, নাগিনও বলতে পারবে না। কিন্তু আমার মনে হয়েছে যে হাবিবজির জন্য অনেক ফোক আর্টিস্টের অনেক মানে ড্যামেজ হয়েছে। তাই কিরকম? পুনারাম নিসাদ যে একজন পদ্মশ্রী পাণ্ডবানী সিঙ্গার, তিনি গিয়ে ভিড়ের মধ্যে বসে গান গাইছেন, এটা কোথাও আমার মনে হয়েছে যে ইটস আ ভায়োলেশন টু দ্য ফোক আর্টিস্ট। আচ্ছা, এটা মনে হয়েছে তোমার? ফোক আর্ট আমরা অমূল্য কাকা, যারা খুব প্রতিষ্ঠিত ফোক আর্টিস্ট, মানে যেমন তিজনজি বা অন্যেরা, তাদের কাছে অব্দি পৌঁছানোটাই কঠিন আর কি। কিন্তু যাদের গায়ে মাটির ধুলো লেগে থাকে, তাদেরকে তো আমরা মানুষ ভাবি না, তাদেরকে আমাদের যতটুকু ব্যবহার করা ততটুকু ব্যবহার করি, তারপর তাদেরকে চিনতেও পারি না। অমূল্য কাকা কিন্তু মানে কলকাতা আসলে আমার আমার খাটেই শোন। আমার মনে হয় এই অনুভব থেকে ফোক আর্টিস্টদের কাছে যাওয়ার দরকার আছে, একদম তাদের হাঁটুর কাছে বসার দরকার আছে, একদম। সাবমিশনের দরকার আছে। তা না হলে ওই যেমন গাছ কেটে গাছ ধ্বংস করা হয়, তেমনভাবে ফোকেরও একটা ধ্বংস হয়। একটা ফোক আর্টিস্টকে নিয়ে এসে আমি যদি, যেমন এই সিন্ধুবালা দেবী, আমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কি চান, সিন্ধুবালা দেবী বলেছিলেন কলকাতায় আমি দুটো গান গাইতে চাই, কলকাতায় গিয়ে আমি দুটো গান গাইতে চাই। তখন রবীন্দ্রভারতীতে শিশির সেন ছিলেন, আমরা বলে কয়ে অ্যারেঞ্জ করেছিলাম। উনি দুটো গান গেয়েছিলেন, ওনাকে নিয়ে আসা হয়েছিল সসম্মানে দুটো গান গাইতে। থার্ড গানটা আর গাইতে দেওয়া হয়নি, তখন উনি হারমোনিয়াম খুলে বসে আছেন। কেন? হয়নি, সময় নেই, অন্য অনুষ্ঠান আছে। এটাই না, তুমি আমি যে সাধনার কথা বলছিলে না মনীষদা, এটা শুনলে মন খারাপ হয়ে যায় জানো তো। আমি চিনতাম না ওনাকে, কিন্তু একজন কি বলবো শিল্পের ছাত্রী হিসেবে এগুলো শুনলে মন খারাপ হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটু অন্য কথাতে যাই। তোমার অভিজ্ঞতার ভাড়ার এত এত রিচ যে আমার পক্ষে সম্ভব না সেটাকে ধারণ বয়সের করা। কারণে একটু বড়। না না, শুধু বয়সের জন্য হয় না, বয়স অনেকেরই হয়। তো চুল তো তোমার এমনি এমনি পাকেনি, রোদে জলে পেকেছে। যাই হোক, সবাই সবার মতো করে, তোমরা সবাই তোমাদের জেনারেশনে যে যা জায়গাতে দারুণ কাজ করেছো, সেটা আমরা ঋদ্ধ হয়েছি। আমি এবার একটুখানি তোমার ট্রেনিং প্রসেসের দিকে যেতে চাই। হ্যাঁ, তুমি এখন অর্গানিক, তোমার যে ফরম্যাটটা সেটার অর্গানিক থিয়েটার বলছো তুমি এটাকে, এই ফরম্যাটটাকে, তাই তো? অর্গানিক থিয়েটার নিয়ে তুমি অনেক দিন ধরে, এবং তার আগেও তুমি তোমার ছেলে মেয়েদের যেভাবে তৈরি করেছো, এই যে গুরুকুল পরম্পরার মতো, তারা তোমার বাড়িতে থেকে খেয়ে পড়াশোনা করে ট্রেনিং নিয়ে পয়সা নিয়ে, মানে পয়সা দিয়ে না, পয়সা নিয়ে, সবটাই আমি জানি, শুনেছি আর কি, তোমার ছাত্রছাত্রীদের কাছ থেকেই শুনেছি যেভাবে তারা তৈরি হয়েছে। এইটা তুমি কিভাবে ভাবলে? এটা তো কলকাতায় আর কোথায় হয় বলে আমি জানি না, আর কে কে করেন করেন নিশ্চয়ই কেউ কেউ, আমি জানি না। মানে এটা তুমি কিভাবে ভাবলে, এতখানি ভার তুমি কিভাবে নিলে? আসলে এটা আমার কখনো ভার মনে হয়নি, আর আমার মনে হয়েছে সংঘং শরণং গচ্ছামি। আচ্ছা সংঘ না করলে থিয়েটার হবে না, আচ্ছা। দল পাকাতেই হবে। দল তো অন্যভাবে পেকে যায়। হ্যাঁ, কিন্তু ওই আমি শুয়ে আছি, আমার মাথার কাছে ব্রিদিংয়ের একটা বই পড়ে আছে, দীপঙ্কর গিয়ে ওই বইটা নাড়ছে আর বোঝার চেষ্টা করছে যে মনীষ মিত্র এখন কি ভাবছে, বা
রাত্রি 12টার সময় উঠে আধশো অবস্থা থেকে উঠে ওদেরকে অরুণদার বা বিভাসদার একটা গল্প বলছি, বা ওরাও নিজেদের বাড়ি ঘর ছেড়ে এসে এই যে মিলেমিশে আছে, তাতে না এমন একটা এনার্জির আদান প্রদান হয় যেটা ঠিক আমি ব্যাখ্যা করতে পারবো না। সেটা আমাদের কোথাও শক্তি বাড়ায়। ধর, এখন আমি অহংকার করে বলতেই পারি, সেটা হচ্ছে যে এই শহরে এখন প্রধানত যখন 300 টাকার দামে টিকিট বিক্রি হতো, নাসিরুদ্দিন শাহ সাবানা আজমি আসলে যখন 1000 টাকা দামে টিকিট বিক্রি হয়, তখন আমরা উড়ুবঙ্গমে 2000 টাকা দামে টিকিট বিক্রি করেছি তাই এবং হাউসফুল হয়েছে। ঠিক। এবং সেখানে কোনো স্টার ছিল না কেউ, আমাদের ছেলেমেয়েরাই অভিনয় করেছে। তাহলে তারা সেই শক্তিটা তো অর্জন করেছে কোনো 100 একটা বার, এবং কিছু। সারা রাত ধরে। এবং সারা রাত ধরে সেটা অভিনয় হয়েছে আর কি। আবার অনেকেই 2000 টাকার টিকিট করাটাকে একটা শ্লেষ করেছেন, বলেছেন যে আমরা বাণিজ্যিক, কিন্তু প্রত্যেক শোয়ে, এমনকি লাস্ট শোয়েও আমরা অন্তত 80টা কমপ্লিমেন্টারি দিই। থিয়েটারের ছেলেমেয়েরা যদি 100 আমাদের বার। অ্যাপ্রোচ করে, জেলা থেকে কেউ আসছে, তাদের তো গাড়ি ভাড়াতেই অনেক টাকা খরচ হয়ে যায়, তারপরে আবার থিয়েটারের টিকিট কাটার থাকে না। এবং এই যে 80টা কমপ্লিমেন্টারি আমরা দিই, 80টা সিট আমরা যে ছাড়ি, সেটা কিন্তু দোতলার পেছন দিকে নয়, আমি জানি, একদম 2000 টাকার সিটের আমি মধ্যে। আমি দেখেছি, আমরা দলবল নির্ণয়ের পুরো দল নিয়ে গিয়ে আমি তোমার থিয়েটার দেখেছি, একদম ভালো সিটে বসে, এবং আমি তার জন্য তোমার কাছে আবার নতুন করে ধন্যবাদ জানাই। তো সেটাই বলছি, আমি বলছি যে এই যে ধরো আমি শুনছিলাম মেরির সাথে কথা হচ্ছিল, তোমার ছাত্রছাত্রীরা অনেককে তুমি তৈরি করেছো, সেই অনির্বাণ থেকে শুরু করে তাতাই থেকে শুরু করে রাজু, মেরি, সবাই চেনে এদেরকে। তো ওই যে সকাল থেকে ট্রেনিং প্রসেস, সেই রেওয়াজ থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে, তার মধ্যে সমস্ত রকম পড়াশোনা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত, এটা দিনের পর দিন চালিয়ে যাওয়া, পরিবারও তো একটা সাপোর্ট ছিল, সীমাদি ছাড়াও বলছি, তোমার বাবা মা এদেরও তো নিশ্চয়ই ভীষণভাবে সাপোর্ট হ্যাঁ, ছিল। আমার বাবা বাবাকে বাদ দিয়ে আমি থিয়েটারের কিছু নই, কেউ নই আর কি। মানে এটা আবেগের কথা না, এটা একটা বাস্তব কথা আর কি। যে যখন দল তৈরি হচ্ছে সবে, যখন আমাদের কাউন্টারে পয়সা দিয়ে টিকিট বিক্রি করার লোক নিয়োগ করার মতন সামর্থ্য নেই, তখন আমার বাবা অনেকদিন কাউন্টারে বসে দিয়েছেন আমাদের জন্য। ব্যাপী আমাদের রাবার স্ট্যাম্প কোথাও পড়ে থাকলে দলের রাবার স্ট্যাম্পটা সেটা যত্ন করে তুলে রাখতেন, যে স্পিড পোস্টে কোনো চিঠি আসলে ওটা উনি দিয়ে রিসিভ করে নেবেন বলে। ব্যাপী আমাদেরকে বলতেন যে কি করছিস বলতো, এক গাদা ছেলে শুধু ছোটাছুটি করছে, শাহজাহান কর, ভালো করে উচ্চারণ করতে শিখুক, গলা খুলুক, জিভ পরিষ্কার হোক। হ্যাঁ, এবং প্রত্যেকটা নাটক দেখতে গেছেন, প্রত্যেকটা নাটক নিয়ে গঠনমূলক সমালোচনা করেছেন। এবং তুই একদম ঠিক জায়গাটা ধরেছিস, একদম ঠিক জায়গাটা ধরেছিস, যে শুধু আমার আর সীমার লড়াই নয়, কারণ আমি এবং সীমা তো এটার মধ্যেই আছি। ঠিক। কিন্তু ধর রাত্রি 10:30টার সময় শো করে সেট নিয়ে কি 11টার সময় 30টা ছেলে হই হই করতে করতে বাড়িতে ঢুকছে। ছোট্ট একটা বাড়ি, এখন দোতলাও যখন হয়েছে, তখনও তাদের তো এই যে থিয়েটারের যে একটা হট্টগোল আছে, সে হট্টগোলটা তো সহ্য করতে হয়েছে। 100 বার। সেটা তারা হাসি মুখে করেছে, হাসি মুখে করছে রাজু আমার মা। সেটা তাদের ওই থিয়েটার প্রীতি একটা ছিল, থিয়েটারের প্রতি একটা ভালোবাসা ছিল, থিয়েটার কাজটাকে তারা একটা কাজ মনে করেছেন, থিয়েটারের প্রতি তাদের একটা সম্মানের বোধ ছিল। আর গোড়ার দিকে তারা ভাবতেন, আমি যখন চাকরি ছাড়লাম, আমি তো খুব মানে ভালো জায়গায় চাকরি করেছি এবং যথেষ্ট টাকা রোজগার করেছি, তা আমি যখন চাকরি ছাড়বো বলে ডিসাইড করলাম, আমি না প্রথম কয়েক মাস বাপিকে বলে উঠতে পারিনি আমি চাকরি ছেড়ে দেবো। আমার মনে হয়েছিল যে বাপি টেনশনে মারা যাবে।
আমি মাকে বলার কথা ভাবিনি, কারণ মা কোনো মতেই পারমিশন দিত না। কিন্তু বাপিকে বলাটা আমার খুব জরুরি ছিল। যেদিন আমি বাপিকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললাম, বাপির একটা অভ্যাস ছিল আর কি, আমি খানিকটা পেয়েছি সেটা। বাপি হা হা করে হেসে উঠলো, জাস্ট হেসে উঠলো। বাপি বুঝতে জানতো তুমি পারছি। চাকরিটা ছাড়বে, আমার বাপি মনে হলো যে জানতো বাপি জানতো Exactly যে তাই। এই ধরনের কিছু কথা বলবে আর কি। ঠিক। এবং বললো যে আমি তো চেয়েছিলাম যে তোরা ভালো মানুষ হ, এবার তোদের তার জন্য আমি অনেক কষ্ট করেছি, এরপর তোরা কিভাবে নিজেদের জীবনটা চালনা করবি সেটা তো দেখে নে আর কি। ঠিক। এবং সেটা আমাকে না একটা সিংহের জোর দিল যে, আর সীমাও বলতো, সীমাকে হয়তো অফিস থেকে কোনো একটা কারণে ফোন করেছি, কি গো দিয়ে দিয়েছো, মানে রেজিগনেশনটা দিয়ে দিয়েছি কিনা। এটা যে অত সহজ নয়, যে মাসে দিয়ে দেবো সেই মাস থেকে আর আমার অ্যাকাউন্টের কোনো কিছু ঢুকবে না, এবং সেটা খুব ডিফিকাল্ট আসলে। আজকে দাঁড়িয়ে কি তুমি এই থিয়েটারে যে হোল টাইমারশিপ, অনেকেই এটার জন্য অনেকে অনেক কিছু নষ্ট করেছে, তুমি এটাকে কিভাবে দেখো মনীষদা? মানে হোল টাইমার হতে গিয়ে যা কিছু করছে উচ্চবৃত্তি ছেলেরা, সেটা কিভাবে দেখছো? বা তুমি বা দেবশঙ্কর দা চাকরি ছাড়ছো বা থিয়েটারে হোল টাইমার হচ্ছে, সেটা একটা জিনিস, কিন্তু নতুন একটা ছেলে যে কি হবে সে জানে না, সে যখন এই স্বপ্নটা দেখছে তখন সেটা কিভাবে তুমি দেখছো, কি বলছো তাদেরকে? দুটো ভাগ আছে এই প্রশ্নটার। একটা হচ্ছে যে আমি আমার চাকরি ছাড়াটাকে কি চোখে দেখেছি, আমার মনে হয়েছে যে আমার জীবনের যে কটা সঠিক সিদ্ধান্ত আমি নিয়েছি তার মধ্যে এটা একটা। Okay. আই ডোন্ট রিগ্রেট, মানে আমি খুব কনফিডেন্ট যে ওই সময় ওই ডিসিশনটা নেওয়া জরুরি ছিল, কারণ আমার খুব লাক্সারি হয়ে যাচ্ছিল। সবচেয়ে কস্টলি তো টাইম, সেই টাইমটা নিয়ে আমি লাক্সারি করছিলাম। অতটা সময় চাকরি করা মানে আমি অতটা সময় আমার নিজস্ব প্রস্তুতি, দলের প্রস্তুতি, থিয়েটার নির্মাণ সব কিছুতে একটা বড় মাপের ফাঁকি হচ্ছিল। আর নতুন প্রজন্মের কেউ যদি হোল টাইমার হতে চায় এবং তার জীবন জীবিকার প্রশ্ন কিভাবে হবে, সেটা ক্ষেত্রে খুব ডেফিনিট উত্তর আমার কাছে সত্যিই নেই। কিন্তু দুটো কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলে থাকি। একটা হচ্ছে যে একজন অ্যাক্টার, মনে করেন একজন অ্যাক্টার বলছে যে আমি অভিনয় করে পয়সা পাই না, বা আমি অভিনয় করে পয়সা পেতে চাই না, তাহলে তাকে আমি তো জিজ্ঞাসা করবো যে তুমি কি জানো, কি শিখেছ? যিনি আমার বাড়িতে রুটি বানাতে আসেন তিনি তো রুটি বানানোটা শিখেছেন, তিনি তো রুটি বানাতে পারেন, আমি তো রুটি বানাতে পারি না, তাহলে ওই কাজটা তো শিখতে হয়। বা যে ছেলেটি আইটি সেক্টরে একটা বড় টাকার চাকরি করে সে তো ওটা জানে। তুমি তো একটা আইটি সেক্টরকে গিয়ে বলো না যে আমি তো টাকা পাচ্ছি না, আমাকে কেন নিয়োগ করা হচ্ছে না, কিন্তু তুমি থিয়েটারে এসে বলতে পারো যে আমাকে নিয়োগ করো, আমায় টাকা দাও। তো টাকা দাও কথাটা বলার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হবে, 100 বার। একটা যোগ্যতা অর্জন করতে হবে, যে যোগ্যতার কারণে বলতে পারবে তুমি যে আমি এই কাজটা বিক্রি করব, এই কাজটার জন্য আমায় টাকা দেওয়া হোক, আমার আর্টিস্টিক মেধা আমি নিয়োগ করব, তার জন্য আমাকে টাকা দেওয়া হোক। একটাই। 2 নম্বর হচ্ছে তৃতীয় বিশ্বের গরিব দেশে থিয়েটার করতে হলে গাড়ি বাড়ি নারীর মোহ থাকলে হবে না, তোমাকে একটু সিম্পল লাইফে আসতে হবে। হ্যাঁ, আমি যদি আজও চাকরিটা চালিয়ে যেতাম, এখনও হয়তো আমি রিটায়ার করিনি, হ্যাঁ করিনি, তাহলে আমার হয়তো একটা দামি গাড়ি থাকতো, হয়তো আরও একটা ফ্ল্যাট থাকতো, আমার জীবনে হয়তো আরও একটু বৈভব থাকতো। সেই মোহগুলো থেকে তো মুক্ত হতে হয়েছে, সেই মোহগুলো থেকে মুক্ত হয়েই থিয়েটারে এসো। থিয়েটার তুমি তবেই করতে এসো হোল টাইমার হিসেবে যখন তোমার মনে হবে যে থিয়েটার না করে আর আমি পারছি না, ঠিক তাই। আমার আর কোনো উপায় নেই, তাহলে তখন তার রাস্তা তুমি খুঁজে পেয়ে যাবে। একদম একদম প্রাণের কথাটা বললে। আচ্ছা আমি বলছি এই প্রসঙ্গে গ্রান্টের কথা আসবেই, তুমি জানো গ্রান্টটা তো একটা সাপোর্ট, কিন্তু এই গ্রান্ট নিয়ে অনেক দিন আগে তোমাদের ইন্টারভিউ নিয়েছিলাম, আজকে কিন্তু সেগুলোই হচ্ছে মনীষদা। তো কীভাবে দেখছো পুরো বিষয়টাকে? এখনও তোমাদের গ্রান্ট আছে, হয়তো আছে আমি জানি একটা না। খুব সহজভাবে দেখছি আর কি, খুব সহজ একটা লাইনের উত্তর, সেটা হচ্ছে যে দলগুলোর গ্রান্ট কেটে দেওয়া হলো, শূন্য করে দেওয়া হলো, তারা সবাই স্বমহিমায় বেঁচে আছে।
থাকবে তো, তারা তো নিজেদের জন্য থিয়েটারটা তারা করে। নিজেদের জোরে থিয়েটার করছেন, তারা তাদের জোরেই থিয়েটার করবেন, তাই এটাকে এত বেশি মন দেওয়ার দরকার নেই। না সেটা ঠিক, কিন্তু যারা কিছু না করে গ্রান্ট পাচ্ছে তাদের তুমি কি বলবে? এইটা তো সব পাবলিক মানি। ধরো কাজ করে না দলগুলো, অনেক বড় দলও তার মধ্যে রয়েছে, অকারণে টাকা পাচ্ছে আসলে কি না বিজেপিকে চটায়নি বলে, আর এটা চটিয়েছে তাই জন্য এটা পাচ্ছে না। এটা তো এটা এইরকম জায়গা গেল কেন? না, আসলে এটা বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে একটা স্বাধীন দেশে, যে দেশের এত রকমের সাংস্কৃতিক বৈচিত্র্য, সেখানে সাংস্কৃতিক কাজের জন্য অর্থটা কিভাবে বিনিয়োগ করা হবে, কাকে দেওয়া হবে, কি পদ্ধতিতে দেওয়া হবে, স্বাধীনতা উত্তর পর্বে কখনোই তার কোনো রেশনাল প্রক্রিয়াই তৈরি হয়নি, ঠিক। তার কোনো সঠিক প্রক্রিয়াই তৈরি হয়নি। এই যে আমি দেখেছি, মানে বার্লিনে যখন ছিলাম তখন আমি যে বন্ধুর বাড়িতে ছিলাম, সে খুব হইচই করে বলল যে আমি আমার নতুন প্রোডাকশনের গ্রান্ট পেয়েছি ইউরোপিয়ান ইউনিয়নে, সেটা 20,000 ইউরোর গ্রান্ট পেয়েছে। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে গ্রান্ট পাওয়ার শর্তগুলো কি, গ্রান্ট পাওয়ার পর তোমাকে কি করতে হবে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছিল যে সেই প্রক্রিয়াগুলো অনেক আধুনিক, সেই প্রক্রিয়াগুলো অনেক বিজ্ঞানসম্মত। ঠিক। এখানে পুরো ব্যাপারটা মিনিস্ট্রি অফ কালচারের পুরো ব্যাপারটা, মিনিস্ট্রি অফ কালচার কেন, যে কোনো মিনিস্ট্রি সম্ভবত অনলাইন হয়ে যাচ্ছে। কিংবা একটা শোয়ের টিম, তার তো আমার মতনই অধিকার আছে গ্রান্টটা পাওয়ার, ঠিক। যোগ্যতাও আছে, ঠিক। সে তো অ্যাপ্লাই করার প্রক্রিয়াটাই এত জটিল। তাই তো, যারা ভালো কেরানি তারাই ভালো গ্রান্ট পাচ্ছে। যত ভালো ফাইল তৈরি করতে পারবে, থিয়েটারটা করতে পারলে কিনা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এবং যারা বিচার করে, তুমিও জানো খুব ভালো করে, তারা ওই ফাইলটাই দেখে, তারা তো এসে থিয়েটারটা দেখে না। এই যে একটা প্রসেস তুমি বলো, খুব দরকার আমাদের এখানে গ্রান্টের হয়তো, কিন্তু যেভাবে হচ্ছে সেটা তো একটা ফিল্দি প্রসেস, এটা তো তুমি মানবে। হ্যাঁ, মানে দীর্ঘদিন ধরে এটা একটা ভুল প্রক্রিয়া। একদমই তাই।